সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম ফার্স্ট সেমিস্টারের আবার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে। চ্যাপ্টারের নাম কি বলতো? সেল অন অ্যাপ্রুভাল বেসিস। আজকে কিন্তু আবার আমরা করব সেল অন অ্যাপ্রুভাল বেসিস বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা। কিন্তু বইতে এই চ্যাপ্টারের নাম কিন্তু একটু অন্য দেওয়া আছে। বইতে কিন্তু এই চ্যাপ্টারের নাম যেটা দেওয়া আছে সেটা হলো অ্যাডজাস্টিং এন্ট্রিজ, ওপেনিং এন্ট্রিজ, ক্লোজিং এন্ট্রিজ। এই নামটা কিন্তু দেওয়া আছে। কিন্তু এই চ্যাপ্টারের সবথেকে যে পপুলার নাম সেটা হলো কিন্তু সেল অর অ্যাপ্রুভাল বেসিস, সেল অন অ্যাপ্রুভাল বেসিস। এটাই কিন্তু হলো চ্যাপ্টারের নাম। আর আগের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছিলাম পুরো এই চ্যাপ্টারের কনসেপ্ট এবং একটা প্রবলেমও কিন্তু সলভ করে দেখিয়েছিলাম। সেই অঙ্কের ভিডিও আর কনসেপ্ট যদি তোমরা না দেখে থাকো, ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে কিন্তু ক্লিক করে আগে তোমরা দেখে এসো, তারপরে কিন্তু আজকে তোমরা এই ভিডিওটা দেখা আরম্ভ করো। তাহলে কিন্তু তোমাদের কাছে এই ভিডিওটা খুব জলের মতো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের আমরা করব দুটো প্রবলেম। বসু অ্যান্ড দাসের যে বই আছে সেখান থেকে কিন্তু আমরা দুটো প্রবলেম সলিউশন করব, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, প্রিভিয়াস ইয়ারের প্রবলেম। তো খুব ভালো করে কিন্তু তোমরা অঙ্কটা দেখবে। তাহলে চলো, বেশি কথা আর বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব প্রিভিয়াস ইয়ারের প্রবলেমে। তো দেখো, আমরা প্রথমেই যে অঙ্কটা করব সেটা তোমরা স্ক্রিনের ওপর আশা করি সবাই দেখতে পাচ্ছ তোমরা। তো বসু অ্যান্ড দাসের বই থেকে নেওয়া এই অঙ্কটা খুব ভালো করে কিন্তু তোমরা দেখো। দেখো বলে দিয়েছে, এ ট্রেডার হ্যাজ ক্রেডিটেড টু সেলস অ্যাকাউন্ট সার্টেন আইটেম অফ গুডস সেন্ট অন সেলস অন অ্যাপ্রুভাল বেসিস, ঠিক আছে? তাহলে এগ্রিগেটিং দেখো কথা বলে দিয়েছে ₹10,000। তাহলে 10,000 টাকার মালপত্র কিন্তু বিক্রি করা হয়েছে কোন বেসিসে? সেল অর অ্যাপ্রুভাল বেসিস। তার মানে কি, বিক্রি যদি হয় তো ভালো কথা, যদি বিক্রি না হয় তাহলে কিন্তু আমাকে ফেরত দিয়ে দেবে। এই বেসিসে কিন্তু বিক্রি করে দিয়েছি আমি। কত টাকার মালপত্র? 10,000 টাকার মালপত্র কিন্তু আমি বিক্রি করে দিয়েছি। এবং সাথে সাথে এই লাইনে কিন্তু এটাও লেখা রয়েছে, এ ট্রেডার হ্যাজ ক্রেডিটেড টু সেলস অ্যাকাউন্ট। তার মানে কি, অলরেডি এটা কিন্তু মানে যে ট্রেডার আছে, অর্থাৎ ভাবো ট্রেডারটা আমি ধরে নিচ্ছি, আমি হলাম একজন ট্রেডার, আমি হলাম একজন ব্যবসায়ী এবং আমি 10,000 টাকার মালপত্র বিক্রি করে দিয়েছি এবং সেটা অলরেডি লেখা হয়ে গেছে, অঙ্কের মধ্যে বলেই দিয়েছে লেখা হয়ে গেছে। অর্থাৎ আমরা কি জানি, যদি আমরা বিক্রি করি তাহলে বিক্রির জার্নাল আমরা কি জানি, কি লিখতে হয়? যে ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট, তাই না? হয় কি, ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তাহলে দেখবে এখানে কি বলে দিয়েছে কথাটা, যে সেলস অ্যাকাউন্টকে কিন্তু অলরেডি ক্রেডিট করা হয়ে গেছে, হ্যাজ ক্রেডিটেড সেলস অ্যাকাউন্ট বলে দিয়েছে ক্রেডিটেড হয়ে গেছে। তাহলে এই জিনিসটাকে আর অঙ্কের মধ্যে লেখার দরকার নেই, তাই না? যেহেতু বলা আছে যে এটা লেখা হয়ে গেছে, তাই জন্য অঙ্কের মধ্যে এটা আনার কোনো দরকার নেই। তাহলে 10,000 টাকার মালপত্র কি করেছি আমরা? পাঠিয়ে দিয়েছি বিক্রির উদ্দেশ্যে এবং লিখে নিয়েছি। তারপরে দেখবে লেখা রয়েছে, অফ দিস গুডস টু দ্য ভ্যালু অফ ₹3,000 হ্যাভ বিন রিটার্নড বাই দ্য কাস্টমার। তার মানে কাস্টমার কিন্তু 10,000 টাকার মাল আমি কাস্টমারকে পাঠিয়েছিলাম, আমি 10,000 টাকার মালপত্র কিন্তু কাস্টমারকে পাঠিয়েছিলাম। কাস্টমার আমাকে 3,000 টাকার মালপত্র কি করলো? রিটার্ন করে দিল, তাই তো? তাহলে তার জার্নাল কি হবে যখন আমাকে রিটার্ন করে দেবে? তার জার্নাল কি হবে? আমরা এখানে কি লিখবো? আচ্ছা, তার আগে কিন্তু আমরা এখানে এরকমভাবে লিখে নেবো যে ইন দ্য বুকস অফ। তাহলে ধরে নিচ্ছে আমি হলাম মালিক এবং আমার যে ব্যবসাটা, সেই ব্যবসাটার দেখবে এখানে কোনো নাম কিন্তু দেওয়া নেই, ঠিক আছে? তাহলে এখানে বাদ দাও, ইন দ্য বুকস অফ বাদ দাও, আর আমি এখানে কিছু লিখছি না, কোনো নাম তো যেহেতু লেখা নেই লিখছি না। শুধু আরেকটা কথা, লাস্ট একটা কথা কিন্তু তোমরা জেনে রাখবে, এখানে ইয়ার এন্ডিং কী বলে দিয়েছে? ইয়ার এন্ডিংও কিন্তু কিচ্ছু বলেনি, ঠিক আছে? শুধু বলে দিয়েছে 3,000 টাকার মাল রিটার্ন করে দিয়েছে। আমি যাকে মাল পাঠিয়েছি, আমি একজনকে 10,000 টাকার মাল পাঠিয়েছিলাম, যাকে পাঠিয়েছিলাম সে 3,000 টাকার মাল আমাকে রিটার্ন করে দিয়েছে। তাহলে তার জার্নাল কী হবে? তোমরা সবাই জানো রিটার্ন করলে কী হয়? রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট কী হবে? রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট হবে ডেবিট টু কী হবে? ডেটর্স অ্যাকাউন্ট। এটা তোমরা আশা করি সবাই জানো, তাই না? টু ডেটর্স অ্যাকাউন্ট। তাহলে 3,000 টাকার মাল আমাকে রিটার্ন করে দিল। তাহলে আমি এখানে কত লিখবো? ডেবিটে 3,000, ক্রেডিটেও কত লিখবো? 3,000। আশা করি বুঝতে পারলে। এইবারে আমাদের কি লিখতে হবে? ন্যারেশন। তাহলে আমরা ন্যারেশনটা কি লিখবো? লিখবো বিং গুডস। আমি এরমভাবে লিখছি ন্যারেশনটা, বিং গুডস রিটার্নড বাই দ্য কাস্টমার।
বাই দ্য কাস্টমার। তাহলে আমাদেরকে কি করলো, কাস্টমার বা ট্রেডার যেই বলি না কেন সে কি করলো, আমাদেরকে গুডস রিটার্ন করে দিল। ঠিক আছে, তাহলে কত টাকার গুডস আমাদেরকে রিটার্ন করে দিল? 3000 টাকার গুডস কিন্তু আমাদেরকে রিটার্ন করে দিল। তাহলে এতটুকু তোমরা আশা করি বুঝতে পারলে। আবার তোমরা স্ক্রিনের ওপর দেখো, তারপর থেকে আমি পড়ছি অঙ্কটা। এরপরে দেখো কি লেখা রয়েছে, অ্যান্ড টেকেন ইন স্টক ₹1500 দো রেকর্ড অফ রিটার্ন ওয়াজ অমিটেড ইন অ্যাকাউন্টস। অর্থাৎ কি, আমরা এই যে 3000 টাকার মালটা, খুব ভালো করে দেখবে, আমরা এই যে 3000 টাকার মালটা রিটার্ন পেলাম, মানে আমাদেরকে যে 10,000 টাকার মাল নিয়েছিল সে কি 3000 টাকার মালটা আমাদেরকে রিটার্ন করে দিল। এই 3000 টাকার মালটার আসল কস্ট প্রাইস কত ছিল, আমি যদি সিপি বলে লিখি, কস্ট প্রাইস কিন্তু ছিল 1500 টাকা। যখন আমি স্টক থেকে মালটাকে তুলে নিয়েছিলাম তখন দাম ছিল 1500 টাকা, এবং ওটাকে যখন পাঠানো হয়েছিল তার মানে ওটার মূল্য হলো কত ছিল, 3000। তাহলে আমাদের যখন রিটার্ন হয় তখন কিন্তু আমরা এসপিটাই লিখি, মানে সেল প্রাইসেই কিন্তু লিখি। তার মানে 3000 টাকার এই যে মালটা আমরা রিটার্ন পেলাম, এর আসল দাম কত ছিল, এর আসল দাম কিন্তু ছিল 1500 টাকা। যাই হোক, এইটা কিন্তু এখানে কিছু আসবে না, ঠিক আছে। রিটার্নের সময় কস্ট প্রাইস কী ছিল না ছিল কিছু জানার দরকার নেই, আমি তোমাদের সঙ্গে আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম যে রিটার্নে সবসময় এসপি কিন্তু ব্যবহৃত হয়, ঠিক আছে, অর্থাৎ সেল প্রাইসই কিন্তু ব্যবহৃত হয়। কস্ট প্রাইস শুধুমাত্র যখন সেল অ্যাপ্রুভাল আমরা পাচ্ছি না, তখন আমরা যে স্টকে কনভার্ট করে দিই তখনই কিন্তু একমাত্র ব্যবহার হয় কি, কস্ট প্রাইস, ঠিক আছে। আচ্ছা, এবারে তোমরা খুব ভালো করে দেখবে, অ্যান্ড ইন রেসপেক্ট অফ অ্যানাদার পার্সেল, আরেকটা পার্সেল অফ ₹1000 টাকা, আরেকটা পার্সেল, যে পার্সেলের ভ্যালু হলো কত, 1000 টাকার একটা পার্সেল, ঠিক আছে। সেই পার্সেলটা কি বলে দিয়েছে, বিং কস্টিং 500, অর্থাৎ এইটা হলো এসপি, এটা হলো এসপি, আর এর আসল দাম কত, সিপিটা হলো কত, 500। দেখবে বলেই দিয়েছে এখানে। কিন্তু আসলে কি করা হচ্ছে বলো তো, সব মাল যেগুলোর কস্ট প্রাইস যা তার থেকে সব ডবলে বেচা হচ্ছে। এটার দেখবে 1500 টাকা ছিল, এর ডবল দাম হলো এসপি। এখানে দেখো কস্ট প্রাইস কত, 500, তার ডবল দাম হলো এসপি, ঠিক আছে। তাহলে একটা 1000 টাকার মাল, 1000 টাকার মাল যেটার কস্ট প্রাইস হলো 500, সেটা কি বলে দিয়েছে, বলে দিয়েছে দ্য পিরিয়ড অফ অ্যাপ্রুভাল ডিড নট এক্সপায়ার অন দ্য ক্লোজিং ডেট। অর্থাৎ ক্লোজিং ডেট অর্থাৎ কি, অর্থাৎ যেদিন আমাদের এই অঙ্কটা, যেদিন যে ইয়ার এন্ডিং, যদি আমি ভাবো ধরে নিই ইয়ার এন্ডিং, আমি আন্দাজে ধরে নিচ্ছি, হ্যাঁ, ইয়ার এন্ডিং ভাবো 31/12 ধরে নিচ্ছি আমি 2023, ভাবো ইয়ার এন্ডিং। এই ইয়ার এন্ডিং হয়ে যাচ্ছে, তবুও আমরা জানতে পাচ্ছি না যে এই 1000 টাকার মালটা বিক্রি হয়েছে কি হয়নি। অর্থাৎ আমরা যাকে এই মালটা দিয়েছি তাকে ফোন করছি, করে বলছি 1000 টাকার মাল কি বিক্রি হয়েছে কি হয়নি, তো সে কিছু জানাচ্ছে না। তাহলে আমি কি ধরে নেব, যে এই 1000 টাকার মালটা বিক্রি হয়নি। আর বিক্রি না হলে তার জার্নাল আমরা কি করি, যদি বিক্রি হয়ে যায় তখন জার্নাল করি কি, ডেটর্স অ্যাকাউন্ট টু সেলস। যদি বিক্রি না হয় তাহলে কি হবে, জার্নাল পুরো উল্টে যাবে, সেলস অ্যাকাউন্ট সেক্ষেত্রে হয়ে যাবে কি, ডেবিট, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু, কি লিখবো আমরা, ডেটর্স অ্যাকাউন্ট। আশা করি মনে পড়েছে তোমাদের আগের ভিডিওটা থেকে দেখে, ঠিক আছে। তাহলে এখানেও আমরা কোন প্রাইসটা ব্যবহার করি, অবশ্যই কিন্তু এসপি মানে সেলিং প্রাইস কিন্তু আমরা ব্যবহার করব। 500 টাকা দাম কিন্তু বিক্রি করা হচ্ছে কত, 1000 টাকায়, তাহলে এখানে কিন্তু আমরা সেল প্রাইসটাই ব্যবহার করব, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, আমরা ধরে নিলাম যে বিক্রি হয়নি। তাহলে এবারে আমরা কি করব, ন্যারেশন লিখব। তাহলে কি লিখব, বিং, তাহলে আমরা লিখব বিং গুডস not yet returned। তাহলে গুডসটা কি, আমরা রিটার্নও পাচ্ছি না, অর অ্যাপ্রুভাল বাই দ্য কাস্টমার। আবার অ্যাপ্রুভালও পাচ্ছি না, মানে আমাদেরকে ফোন করে বলছেও না যে বিক্রি হয়ে গেছে কিনা, আবার রিটার্নও দিচ্ছে না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বিং গুডস নট ইয়েট রিটার্ন অর অ্যাপ্রুভাল বাই কাস্টমার, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কি, আমাদের ন্যারেশন লেখা হয়ে গেল। আশা করি বুঝতে পারলে। এরপরে তোমরা খুব ভালো করে দেখবে। তাহলে দেখো, আমরা প্রথম থেকে যদি অঙ্কটাকে আরেকবার দেখি, যে 10,000 টাকার মালপত্র আমি বিক্রি করেছিলাম,
তাহলে সেল অন অ্যাপ্রুভাল বেসিসের ভিত্তিতে 10,000 টাকার মাল বিক্রি করেছিলাম, 3,000 টাকার মাল আমাকে ফেরত করেছে, তাই ফেরতের জার্নাল দেখবে আমরা এখানে লিখেছি ফেরতের জার্নাল, খুব ভালো করে দেখবে ফেরতের জার্নাল কি লিখেছি, রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স, ঠিক আছে। এবং রিটার্ন যখন হয়েছিল সেই মালটার যে মালটা রিটার্ন হয়েছে তার এসপি অর্থাৎ সেলিং প্রাইস বলে দিয়েছিল 3,000 এবং তার কস্ট প্রাইস কত ছিল কিন্তু 1,500, কিন্তু তোমাদেরকে বলেছি যখন রিটার্ন হবে তখন কিন্তু সেল প্রাইসই ব্যবহার হবে, ঠিক আছে, সেল প্রাইসই ব্যবহার হবে। এবারে 1,000 টাকার মাল কি হয়েছে, 1,000 টাকার মাল বিক্রি হয়েছে কি হয়নি আমাকে জানাচ্ছেই না, রিটার্নও করছে না, আবার অ্যাপ্রুভালও দিচ্ছে না যে বিক্রি হয়েছে কি হয়নি। তার জন্য আমরা কি জার্নাল করবো, এইটা সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স অ্যাকাউন্ট। এইবারে আমরা কি ধরে নিলাম যে 1,000 টাকার মালটা বিক্রি হয়নি, তার জন্য আমরা এই জার্নালটা করলাম। এবারে এই যে 1,000 টাকার মাল বিক্রি হয়নি এটাকে আমাদের কি করতে হয়, আমি তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতেই বলেছিলাম এই 1,000 টাকার মালটাকে আমরা কি করব, আমি ধরে নিলাম বিক্রি হয়নি, তাহলে ওই মালটা এনে আমি কি করব, স্টকে অর্থাৎ ক্লোজিং স্টকে কি করব, রেখে দেব। আমি যখন মালকে বিক্রি করি তখন কি আমার কারখানায় যে স্টক সেই স্টক থেকে বের করে এনে পাবলিক এই কাস্টমারকে দিই বা যাকে বিক্রি করছি তাকে দিই। এবারে যদি বিক্রি না হয় তাহলে এই মালটা নিয়ে কি করব, আবার আমরা স্টকের মধ্যে রেখে দেব। তাহলে স্টকের মধ্যে যদি আবার রেখে দিই তাহলে স্টক কী হবে, বৃদ্ধি পাবে, স্টক বৃদ্ধি পাবে, ক্লোজিং স্টক অ্যাসেট বৃদ্ধি পেলে হবে ডেবিট, তাহলে ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট। কিন্তু আমরা তো ক্লোজিং স্টক লিখবো না, আমরা কি লিখবো, লিখবো স্টক উইথ কাস্টমার অন সেল অর রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট বলে কিন্তু আমরা লিখবো, ঠিক আছে। তাহলে আমরা কি লিখলাম, স্টক উইথ কাস্টমার অন সেল অর রিটার্ন অ্যাকাউন্ট টু, তাহলে ক্লোজিং স্টক আমাদের কোথায় যায়, যায় কিন্তু ট্রেডিংয়ে, তাহলে আমরা কি লিখবো, টু ট্রেডিং অ্যাকাউন্ট, এখানে কিন্তু আমরা লিখবো টু ট্রেডিং অ্যাকাউন্ট। এবারে সর্বদা কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে এই কথাটা, খুব ভালো করে এই জার্নালটা যখনই করবো না তখনই আমরা কিন্তু কস্ট প্রাইসেই কিন্তু টাকাটা লিখবো, অবশ্যই মনে রাখবে, তখন কিন্তু আমরা কস্ট প্রাইসেই টাকাটা লিখবো, অর্থাৎ এই 1,000 টাকা যে মালটা তার কস্ট প্রাইস কত, 500 টাকা, তাহলে এখানে আমরা কত লিখবো, এখানে কিন্তু আমরা 500 টাকা লিখবো, ঠিক আছে, এখানেও লিখবো 500 টাকা, আবার এখানেও কিন্তু আমরা লিখবো 500 টাকা, ঠিক আছে। চলো এবারে আমরা কি করব, ন্যারেশন লিখব, বিং কস্ট অফ গুডস সেন্ট টু কাস্টমার অন সেল অর রিটার্ন বেসিস নট ইয়েট, আমি দেখো এখানেই কিন্তু লিখে দিচ্ছি ন্যারেশনটা, যদি এখানে ধরছে না বলে আমি একেবারে পুরো লিখে দিচ্ছি, নট ইয়েট অ্যাপ্রুভড, তাহলে নট ইয়েট অ্যাপ্রুভড, তাহলে নট ইয়েট অ্যাপ্রুভড অবধি কিন্তু তোমরা লিখে দেবে, ঠিক আছে। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে। তো দেখো এরপরে আমরা যে অঙ্কটা করব সেটা তোমরা স্ক্রিনের উপরে সবাই দেখতে পাচ্ছ, অঙ্কটা কিন্তু একটু আলাদা ধরনের কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক। তো তোমরা দেখবে বলে দিয়েছে গুহ ট্রেডার্স সেন্ট আউট গুডস অন অ্যাপ্রুভাল বেসিস টু কাস্টমার, ঠিক আছে। তাহলে আমার যে কোম্পানিটার নাম সেই কোম্পানিটার নাম কি, আমি হলাম ভাবো গুহ, কি বলে দিয়েছে নামটা, গুহ ট্রেডার্স, তাহলে আমি এখানে লিখে নেবো কি, ইন দ্য বুকস অফ গুহ ট্রেডার্স, ঠিক আছে। তাহলে এই হলো আমার কোম্পানির নাম, ঠিক আছে। তাহলে আমি কি করছি, আমি মালপত্র পাঠাচ্ছি, সেন্ড করছি 31শে ডিসেম্বর 2022 কিন্তু বলে দিয়েছে ইয়ার এন্ডিং, তাহলে ইয়ার এন্ডিংটা আমি এখানে একবার লিখে নিই, 31, যাতে আমার ভালো করে মাথায় থাকে, 31/12/2022 এই হলো কিন্তু ইয়ার এন্ডিং, ইয়ার শেষ হচ্ছে। এরপরে দেখি ভালো করে কি বলে দিয়েছে, তাহলে দেখো বলে দিয়েছে অন 31শে ডিসেম্বর 2022 দ্য স্টক ইন হ্যান্ড অ্যামাউন্ট টু ₹40,000, তাহলে ক্লোজিং স্টকের ভ্যালু 40,000 বলে দিয়েছে, অ্যান্ড দ্য সান্ড্রি ডেটর্স ব্যালেন্স দেখবে কত বলে দিয়েছে, স্টুড অ্যাট 75,000, তাহলে সান্ড্রি ডেটর্সের ভ্যালু হলো 75,000,
হুইচ ইনক্লুড 5000 বিং ইনভয়েস ভ্যালু অফ গুডস সেন্ট অন সেল অর রিটার্ন। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে। দেখো ডেটর্সের ভ্যালু কত রয়েছে, দেখো ডেটর্সের ভ্যালু রয়েছে কিন্তু 75,000, অর্থাৎ 75,000 টাকার মাল কিন্তু আমি ধারে বিক্রি করেছি। ঠিক আছে, এই 75,000 টাকার মাল আমি কি করেছি, ধারে বিক্রি করেছি, মানে ক্রেডিট সেল করেছি। আমি দেখো এরকমভাবে লিখছি, ক্রেডিট সেল করেছি। এবারে তার মধ্যে এই 75,000-এর মধ্যে 75,000কে আমি দুটো ভাগে ভাগ করব। 70,000 টাকার মাল, আচ্ছা আগে আমি দেখি 5,000 টাকার মাল আমি কীরকমভাবে বিক্রি করেছি। এই 75,000-এর মধ্যে 5,000 টাকার মাল আমি বিক্রি করেছি সেল অর রিটার্ন, মানে সেল অন অ্যাপ্রুভাল বেসিসে। অর্থাৎ খুব ভালো করে বুঝবে, এই 5,000 টাকার মালকে আমি সেল অর রিটার্ন এই বেসিসে বিক্রি করেছি। অর্থাৎ 5,000 টাকার মাল আমি যাদেরকে বিক্রি করেছি তাদেরকে বলে দিয়েছি তোমরা যদি 5,000 টাকার মালকে অন্য কোথাও বিক্রি করতে পারো তাহলে ভালো কথা, আর যদি 5,000 টাকার মাল তোমরা কোনো কাস্টমারকে বিক্রি করতে না পারো তাহলে এই 5,000 টাকার মাল কিন্তু আমাকে ফেরত দিয়ে দেবে। আর 70,000 টাকার মাল আমি বিক্রি করেছি, 70,000 টাকার মাল আমি যাদেরকে বিক্রি করেছি তাদেরকে বলেছি এই আমি ধারে বিক্রি করে দিলাম, এই 70,000 টাকার মাল কিন্তু আমি আর রিটার্ন নেব না। 70,000 টাকার মাল আমি রিটার্ন নেব না, ধারে এখন দিলাম, আমাকে কিছুদিন পর টাকা তোমরা দিয়ে দেবে। কিন্তু 5,000 টাকার মাল আমি যাদেরকে বিক্রি করেছি তাদেরকে বলেছি কিন্তু আমি তোমাদেরকে 5,000 টাকার মাল দিলাম ধারে, তোমরা বিক্রি করতে পারলে ভালো, তোমরা অন্য কাউকে যদি বিক্রি করতে পারো তো ভালো, যদি না পারো আমাকে ফেরত দিয়ে দেবে। তাহলে আমরা যে অঙ্কটা করছি সেটা কি, সেল অর রিটার্ন বেসিসের অঙ্ক। তাহলে 70,000 টাকার মাল কিন্তু সেল অর রিটার্ন বেসিসে বিক্রি করা হয়নি, তাহলে 70,000 টাকাকে আমরা অঙ্কের মধ্যে আনবো না, কেবলমাত্র 5,000 টাকার মাল যেটাকে সেল অর রিটার্ন বেসিসে বিক্রি করা হয়েছে সেটাকেই অঙ্কের মধ্যে আনবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা জার্নাল কি করব, তাহলে আমরা জার্নাল করব ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট। আমরা কি করব, ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু কি লিখব, সেলস বলে লিখব। এবং এখানে আমরা কত টাকা লিখব, সেল অর রিটার্ন বেসিসে বিক্রি করা হয়েছে ততটুকুনি, অর্থাৎ 5,000 টাকার মাল কিন্তু সেল অর রিটার্ন বেসিসে বিক্রি করা হয়েছে। বোঝা গেল? তাহলে এখানে আমরা ন্যারেশন লিখব বিং গুডস, তাহলে এখানে আমরা কি লিখব, বিং গুডস সেন্ট টু কাস্টমার on sale or return basis, রিটার্ন বেসিস। ঠিক আছে, বোঝা গেল? আশা করি তোমরা সবাই বুঝতে পারলে, সেল অর রিটার্ন বেসিসে পাঠানো হয়েছে 5,000 টাকার মালপত্র। ঠিক আছে, এইবারে চলো দেখি আর অঙ্কের মধ্যে ঠিক কি বলে দিয়েছে। ঠিক আছে, এরপরে তোমরা দেখবে বলে দিয়েছে 5,000 টাকা বিং ইনভয়েস ভ্যালু অফ গুডস সেন্ট অন সেল অর রিটার্ন এগেনস্ট হুইচ নো ইন্টিমেশন ওয়াজ রিসিভড ডিউরিং দ্য ইয়ার। অর্থাৎ 31/12/2022 শেষ হয়ে যাওয়ার পরেও কোনো ইন্টিমেশন আসেনি, মানে 31/12/2022 শেষ হয়ে গেল, আমার বছর শেষ হয়ে গেল, ইয়ার এন্ডিং হয়ে গেল, তবু কোনো ইন্টিমেশন এলো না, মানে আমাকে কেউ ফোন করে জানালোই না যে আমি 5,000 টাকার মাল যাদের দিয়েছি সেই মালটা আদৌ তারা বিক্রি করতে পেরেছে কি পারেনি, এটা কিন্তু এখনও পর্যন্ত আমাকে জানায়নি। দিস গুডস ওয়ার সেন্ট আউট অ্যাট 25% অ্যাবভ কস্ট অ্যান্ড কি বলে দিয়েছে, ওয়ার সেন্ট টু এস দত্ত 2,000 অ্যান্ড আর মিত্রা কত বলে দিয়েছে দেখো 3,000। ঠিক আছে, তাহলে খুব ভালো করে তোমরা বুঝবে এই যে 5,000 টাকার মাল, এই 5,000 টাকার মাল কিন্তু দুজনকে পাঠানো হয়েছে, দুজনকে। আচ্ছা, দুজনের নামগুলো আমরা দেখি, যদিও এটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয় এই নামগুলো জানা, তবু আমি দেখো লিখছি এস দত্তা বলে একজনকে পাঠিয়েছে, এস দত্ত। আর দেখবে আর মিত্র বলে একজনকে পাঠিয়েছে, আর মিত্র। ঠিক আছে, কত টাকার মাল, প্রথম জন এস দত্তকে পাঠিয়েছে কিন্তু 2,000 টাকা, 2,000 টাকার মাল, আর এই লোকটাকে পাঠিয়েছি কত, 3,000 টাকার মাল আমি কিন্তু পাঠিয়েছি, টোটাল 5,000 টাকার মাল পাঠিয়েছি।
তাই আমি যখন মালটাকে পাঠাচ্ছি এই 5,000 টাকার মাল, এই প্রাইসগুলো সব কিসে রয়েছে? অবশ্যই কিন্তু আমি বলেছি এসপিতে রয়েছে, অর্থাৎ এসপিতে রয়েছে মানে কি সেলিং প্রাইসে রয়েছে। ঠিক আছে, এবার এই 5,000 টাকার মাল যখন বিক্রি হলো না, আমি কি ভেবে নেব যে এই 5,000 টাকার মাল আর বিক্রি হচ্ছে না, তাহলে আমি ধরে নেব এই 5,000 টাকার মালকে আমি কি ফেরত আনবো, এই 5,000 টাকার মালকে আমি কি করব? ফেরত আনবো। তাহলে আমি যদি এই 5,000 টাকার মালকে ফেরত নিয়ে চলে আসি, তাহলে তার জার্নাল কি হবে? আমি যদি 5,000 টাকার মাল ফেরত নিয়ে চলে আসি, দেখো আমি যখন বিক্রি হয়ে গেছে তখন জার্নাল যদি করি ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তাহলে যখন ফেরত আসবে তখন তার জার্নাল কি হবে? সেলস অ্যাকাউন্ট ডেবিট, তখন হবে কি সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স অ্যাকাউন্ট, তখন ঠিক উল্টে যাবে, তাই না? টু ডেটর্স অ্যাকাউন্ট। তাহলে যখন আমরা ধরে নেব যে মালটা ফেরত চলে আসছে, আমি ধরে নিচ্ছি যে মালটা বিক্রি হয়নি, তখন যে জার্নালটা হবে সেটা করলাম। আর অ্যামাউন্ট কি হবে? অবশ্যই এসপিতে হবে। শুধু আমরা কস্ট প্রাইস কখন ব্যবহার করব? যখন ফেরত আসা মালটাকে আমরা ক্লোজিং স্টকের মধ্যে ফেলে দেবো, তখনই কিন্তু আমরা কস্ট প্রাইসকে ব্যবহার করব। তাহলে চলো আমরা ন্যারেশনটা লিখব বিং গুডস not yet return or approved বাই কাস্টমার। তাহলে আমরা কি ধরে নিলাম যে 5,000 টাকার মাল বিক্রি হয়েছে কি হয়নি সেটা কিন্তু আমরা জানতে পারছি না। ঠিক আছে, আবারও বলে নিচ্ছি, যখনই আমি কি করছি, দ্য গুডস নট ইয়েট রিটার্ন, আমাকে রিটার্নও কিন্তু করছে না, যাকে আমি পাঠিয়েছি সে রিটার্নও করছে না, আবার অ্যাপ্রুভালও দিচ্ছে না, মানে আমাকে বলছেও না যে মালটা বিক্রি হয়েছে। তো আমি ধরে নিলাম যে মালটা বিক্রি হয়নি, সেই ভেবে কিন্তু এই জার্নালটা করলাম। এবং এই যে অবিকৃত মালটা, মানে বিক্রি হয়নি যে মালটা, সেই মালটাকে আমি এবারে কি করব? সেই গুডসটাকে এবারে আমি ক্লোজিং স্টকে ট্রান্সফার করে দেবো, ক্লোজিং স্টকে। তাহলে ক্লোজিং স্টক বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে ক্লোজিং স্টক বৃদ্ধি পেলে আমরা কি জার্নাল করি? লিখি কিন্তু স্টক উইথ কাস্টমার on sale or return অ্যাকাউন্ট ডেবিট। এই জার্নালটা কিন্তু আমরা করি। টু আমরা কি লিখি? ট্রেডিং অ্যাকাউন্ট। এই জার্নালটা কিন্তু আমরা করি। এইবারে কথা হলো আমরা এখানে অ্যামাউন্ট কত লিখব, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো, একজনকে 2,000, একজনকে 3,000, মানে টোটাল 5,000 টাকার মাল কিন্তু আমি পাঠিয়েছিলাম। তাহলে এই যে 5,000 টাকার মাল আমি পাঠিয়েছিলাম, এটা কিন্তু ইনভয়েস প্রাইসে রয়েছে, অর্থাৎ সেলিং প্রাইসে রয়েছে। তোমরা এটাকে এসপি বা ইনভয়েস প্রাইসও বলতে পারো, আইপিও বলতে পারো, যা খুশি বলো না কেন, আমি ধরে নিচ্ছি আইপি। তাহলে আইপিতে হলো কত? 5,000 টাকা। 5,000 টাকার মাল হলো, কিন্তু আমি দাম বাড়িয়ে 5,000 টাকা পাঠিয়েছি। হয়তো 5,000 টাকা তো আমি পাঠিয়েছি, মানে নিশ্চয়ই আমার এই 5,000 টাকার মালটা তৈরি করতে, কারখানায় তৈরি করতে 5,000 টাকা তো লাগেনি, নিশ্চয়ই তার কম লেগেছে। দেখো, 5,000 টাকার মালকে তো আর আমি 5,000 টাকায় কাউকে দিতে পারি না, তাহলে আমার লাভটা কি থাকবে, তাই না? নিশ্চয়ই 5,000 টাকার থেকে দামটা কিছুটা কম। কতটা কম সেটাই দেখো খুব ভালো করে বইয়ের মধ্যে তোমরা দাগ দাও, দেখবে বলে দিয়েছে দিস গুডস ওয়ার সেন্ট আউট 25% অ্যাবভ কস্ট। মানে কারখানায় আমার মালটা তৈরি করতে যত টাকা খরচ হয়েছে তার থেকে দামটা 25% বাড়িয়ে দিয়ে আমি বিক্রি করেছি। অর্থাৎ কারখানায় যদি কোনো মাল তৈরি করতে আমার 100 টাকা খরচ হয়, তাহলে আমি সেই মালটাকে 125 টাকায় কাস্টমারদেরকে বা যে মানুষটাকে আমি দিচ্ছি অন্য জায়গায় বিক্রি করার জন্য, তাকে আমি 100 টাকার মাল 125 টাকায় দিচ্ছি। ঠিক আছে, তার মানে এই 100%-এর জিনিস আমি 125%-এ দিচ্ছি। তার মানে এই 125%-এর ভ্যালু হলো কত? 5,000। তার মানে পার্সেন্টেজের বিচারে যেমন 125, তেমনই টাকার বিচারে কত? 5,000। আমি যে মালটা কাউকে দিচ্ছি সেটা পার্সেন্টেজের বিচারে কত? 125, আর টাকার বিচারে কত? 5,000। বোঝা গেল? তাহলে আবারও বলছি, আমি যে মালটা দিচ্ছি সেটা পার্সেন্টেজের বিচারে কত? 125, আর টাকার বিচারে কত? টাকার বিচারে হলো কিন্তু 5,000। তার মানে আমরা কি বলতে পারি? 125% মানেই 5,000 টাকা। 125% মানে 5,000 টাকা।
তাহলে 1% মানে কত টাকা, 1% মানে কত টাকা, আর 100% মানে কত টাকা, তার মানে কারখানায় তৈরি করতে কত টাকা খরচা হয়েছে। তাহলে 100%-এর ভ্যালু আমরা কি করে বের করব, এই যে 5000 তাকে আমরা লিখব ওপরে, 125কে আমরা কোথায় লিখব, নিচে, যেমন ঐকিক নিয়মে করে আর কি। তারপরে এখানে আমরা কি লিখব, 100। তাহলে তোমরা যদি কাটাকুটি করো ক্যালকুলেটারে কি করবে, এদের দুজনকে গুণ করবে, করে 125 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। ভাগ করলে কত পাবো বলো তো আমরা, তাহলে পাবো কিন্তু আমরা 4000, ঠিক আছে। তার মানে আমার কারখানায় মালটা তৈরি করতে খরচ হয়েছে কত, 4000। সেই মালটাকে আমি বিক্রি করছিলাম কত, 5000-এ। তাহলে আমাকে কিন্তু এখানে সর্বদা কোন প্রাইসটা লিখতে হয়, সিপি মানে কস্ট প্রাইসটা, আর বাকি জার্নালগুলোয় আইপি বা সেলিং প্রাইস লিখতে পারো। তাহলে এখানে আমরা লিখবো কিন্তু 4000, ঠিক আছে। ক্লোজিং স্টকে আমরা কিন্তু কস্ট প্রাইসটা লিখবো। তাহলে চলো এবারে আমরা ন্যারেশনটাকে লিখে ফেলি, বিং, তাহলে আমরা কি লিখব, বিং দ্য কস্ট অফ গুডস সেন্ট, বিং দ্য কস্ট অফ গুডস সেন্ট টু কাস্টমার on approval basis, তারপরে আমরা কি লিখতে পারি, তাহলে বিং দ্য কস্ট অফ গুডস সেন্ট টু কাস্টমার অন অ্যাপ্রুভাল বেসিস নট ইয়েট অ্যাপ্রুভড, ঠিক আছে। তাহলে আমি এই জায়গাটা দেখো মুছে লিখছি, হ্যাঁ, তোমরা এই জায়গাটা নোট ডাউন করে নেবে, যেহেতু জায়গা নেই বলেন আমি এই জায়গাটা মুছে লিখছি। তাহলে এখানে আমরা কি লিখবো, নট ইয়েট অ্যাপ্রুভড, ঠিক আছে, নট ইয়েট অ্যাপ্রুভড। তাহলে এই হয়ে গেল মানে ন্যারেশনটা শেষ। লাস্ট ন্যারেশনটা কিন্তু বেশ বড় হচ্ছে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল মোটের ওপর আমাদের ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো কিন্তু শেষ, ঠিক আছে, তোমরা নোট ডাউন করে নাও।